আমার শাশুড়ি মা আমাকে একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য গ্রামের বাড়িতে পাঠিয়ে দিলেন শ্বশুর মশাইয়ের সাথে। সেদিন হঠাৎ বৃষ্টি এলো আর আমি বাইরে থেকে ভিজে বাড়িতে ঢুকলাম। বুঝতে পারলাম শাড়িটা ভিজে গেছে এবং খোলা চুলগুলো কাঁধের উপর নেমে পড়ছে। বৃষ্টির জল মুখে ঝরে পড়ছিল আর ঠান্ডা হাওয়ায় এক স্নিগ্ধ অনুভূতি হচ্ছিল। বৃষ্টিতে ভেজার অভিজ্ঞতাটা যেন ছিল একেবারেই অন্যরকম। ঘরের মধ্যে মোমবাতির মৃদু আলো আর বাইরের বৃষ্টির ঝিরঝির আওয়াজ পুরো পরিবেশটাকে অসাধারণ করে তুলছিল। শাড়ির ভেজা আঁচল ঠিক করতে করতে আমি শ্বশুরমশাইকে বললাম, বাবা, জানালা আর দরজাগুলো বন্ধ করে দিন, নইলে জল ঘরে ঢুকে যাবে। আমার কথা শোনার সাথে সাথেই তিনি জানালাগুলো বন্ধ করে দিলেন, কিন্তু তার দৃষ্টিটা কিছুক্ষণ আমার উপর স্থির ছিল। তিনি হয়তো দেখছিলেন যে আমি কতটা ভিজে গেছি, কিন্তু তার চোখে আমি যেন এক গভীর চিন্তার ছাপ দেখতে পেলাম। তার এই দেখাটা আমার মনে এক অজানা অনুভূতি তৈরি করল, কিন্তু আমি তা এড়িয়ে গেলাম। আমি বললাম, বাবা, মোমবাতিটা নয় ওপরের ঘরে চলু, যেন আমি কাপড় বদলাতে পারি আর একটু আরামে বসতে পারি। শ্বশুরমশাই কিছুক্ষণ পর তার দৃষ্টি সরিয়ে নিয়ে বললেন, ঠিক আছে বৌমা, চলো ওপরের ঘরে যাই। আমরা দুজন ওপরের ঘরে গেলাম। এরপর আমি বাথরুমে গিয়ে বাবাকে ডেকে বললাম, বাবা, এখানে এতগুলো পানির ট্যাপ কেন খোলা আছে? আপনি একটু দেখুন এবং জলগুলো বন্ধ করে দিন। শ্বশুরাব্বা বাথরুমে এসে ট্যাপগুলো বন্ধ করতে লাগলেন। ঠিক তখনই মেঝেতে জমে থাকা জলের জন্য আমার পা হঠাৎ পিছলে গেল। শ্বশুরাব্বা আমাকে তখনই ধরে ফেললেন। আমরা দ্রুত পরিস্থিতি সামলে নিলাম এবং তিনি আমাকে সাবধানে তুলে ধরে সাহায্য করলেন। আমার মনে তখন কিছুটা অস্বস্তি হচ্ছিল, কিন্তু আমরা দ্রুত সেই মুহূর্তটা পার করে গেলাম। বন্ধুরা, আজকের গল্প খুব আকর্ষণীয় হতে চলেছে, তাই গল্পটি না এড়িয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে থাকুন। যাই হোক, এমন সময় আমার শাশুড়ি মায়ের ফোন এলো। আমি আগে থেকেই বুঝতে পারছিলাম যে কিছু একটা গুরুত্বপূর্ণ কথা হবে, কারণ তিনি সাধারণত কোনো কারণ ছাড়া এত তাড়াতাড়ি আমাকে ফোন করেন না। আমি তখন অফিসে ছিলাম। আমি ফোনটা তুলে নিলাম এবং তার কণ্ঠে হালকা উত্তেজনা লক্ষ্য করলাম। তিনি সরাসরি বললেন, বৌমা, তোমাকে তোমার শ্বশুরাব্বার সাথে গ্রামে যেতে হবে, অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। আমার শাশুড়ি মায়ের কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। আমার মাথায় তখনই ভাবনা এলো, কেন তিনি নিজে যাচ্ছেন না আর কেন আমাকে যেতে হবে? আমি শান্তভাবে বললাম, শাশুড়ি মা, আপনি এবং আপনার ছেলে কি একসাথে যেতে পারতেন না? আমার অফিসের কাজ রয়েছে। শাশুড়ি মা একটু গম্ভীর হয়ে বললেন, বৌমা, তুমি তো জানো আমি যখনই বাইরে যাই আমার শরীরটা ভালো থাকে না, আর তোমার স্বামী সবসময় নিজের কাজে ব্যস্ত থাকে বা তার বন্ধুদের সাথে সময় কাটায়। ওকে বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয় না, তাই আমি তোমার ওপরে ভরসা করি। তার কথায় একটা সততা ছিল। আমার স্বামী সত্যি তার বন্ধুদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করতেন, আর বাড়ির কাজের ব্যাপারে তার কোনো আগ্রহ ছিল না। পরিস্থিতি বুঝে আমি শাশুড়ি মাকে বললাম, ঠিক আছে শাশুড়ি মা, আপনি যেমন চান। শাশুড়ি মা তখন শান্তভাবে বললেন, বৌমা, তোমাকে সম্পত্তির কিছু কাজ দেখার জন্য যেতে হবে, এটা খুবই জরুরি, আর তুমি ঠিকভাবে সামলে নিতে পারবে শ্বশুর আব্বার সাথে। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সেখানে থাকলেই চলবে। বুধবার কাজ শেষ করে তুমি বৃহস্পতিবার বা শুক্রবার বাড়ি ফিরে আসতে পারবে। আমি তাকে আশ্বস্ত করে বললাম, ঠিক আছে শাশুড়ি মা, আপনি চিন্তা করবেন না, আমি শ্বশুর আব্বার সাথে চলে যাব। আমি দ্রুত সিদ্ধান্ত নিলাম এবং ভাবতে লাগলাম যে গ্রামের বাড়িতে যাওয়া আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা হতে পারে। আসলে অনেক দিন ধরেই আমি বাড়ি আর অফিসের কাজের মধ্যে আটকে ছিলাম, তাই একটা বিরতির প্রয়োজন অনুভব করছিলাম। শাশুড়ি মা ঠিকই বলেছিলেন, গ্রামের বাড়িটা বেশ বড় এবং সুন্দর ছিল। হয়তো এই পরিবর্তন আমার জন্য একটু নতুন নিয়ে আসবে। বন্ধুরা, এবার আমি আপনাদের আমার শ্বশুর আব্বার ব্যাপারে বলি, মানে আমার শ্বশুরমশাইয়ের ব্যাপারে। আমার শ্বশুরমশাইয়ের বয়স প্রায় 65 বছর হবে, কিন্তু এই বয়সেও তিনি বেশ শক্ত সমর্থ এবং পরিশ্রমী। আমাদের ব্যবসা শুরু থেকেই ভালোই চলছে,
তাই আমাদের পরিবারে কোনো কিছুর অভাব নেই। আমাদের বাড়িতে গাড়ি, কর্মচারী এবং বড় একটা গ্রামের বাড়ির সবই আছে। আমার একটা মেয়ে আছে, তবে সে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে জন্মেছে। হ্যাঁ, আমার মেয়ে আমার স্বামীর মাধ্যমে জন্মায়নি, কারণ আমার স্বামীর সেই শারীরিক সক্ষমতা নেই। এই সত্যটি কেবল আমি এবং আমার শ্বশুরমশাই জানি। বাড়ির অন্য কেউ, এমনকি আমার শাশুড়ি মাও এ ব্যাপারে কিচ্ছু জানেন না। যখন শাশুড়ি মা আমাকে গ্রামের বাড়িতে যেতে বলেছিলেন, আমি ভেতর থেকে একটু খুশি হয়েছিলাম। সেদিন রাতেই আমি পরের দিন গ্রামের বাড়ি যাবার প্রস্তুতি নিতে শুরু করলাম। এরপর আমি আমার শ্বশুরমশাইয়ের ঘরে গেলাম। আমাদের বাড়িতে সবসময় একটা নিয়ম ছিল যে মহিলারা বাড়ির ভেতর মাথায় শাড়ির আঁচল রাখবে। আমাদের বাড়ির নিয়ম ছিল যে কোনো পুরুষের সামনে মাথার আঁচল ছাড়া থাকা ঠিক নয়। হ্যাঁ, আমি নিজেকে এক সংসারী বৌমা হিসেবে গর্ব করি। আমি তখন আমার শ্বশুরমশাইয়ের ঘরে প্রবেশ করলাম, কিন্তু দেখলাম তিনি তখন বই পড়ছেন। আমি বললাম, বাবা, বেশিক্ষণ বইটা পড়বেন না, কাল আমাদের খুব সকালে গ্রামের বাড়ি রওনা হতে হবে। আপনি তো নিজেই এটা আমাকে বলেছিলেন। আমি শ্বশুরমশাইয়ের ব্যাগেও কিছু প্রয়োজনীয় জিনিস রেখেছিলাম, তবে তখন লক্ষ্য করলাম তার মনোযোগ অন্য কোথাও ছিল। তিনি বইয়ের দিকে না তাকিয়ে অন্যদিকে দেখছিলেন। একটা বিষয় এখনো বলা হয়নি। আমার নাম প্রিয়তি। আমি একজন সাধারণ কিন্তু আত্মবিশ্বাসী নারী, যে একটি সুশীল পরিবার থেকে এসেছে। আমার বয়স 28, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি এবং আমি একটু স্বাস্থ্যবান। আমার গায়ের রং ফর্সা। আমি যখন শাড়ি পরি সেটা অনেকটা মডেল বিপাশার স্টাইলে পরি, আর প্রায় ব্যক্তির দৃষ্টি আমার দিকে আটকে যায়। আমি এইসব বলছি যাতে আপনি আমার কল্পনা করতে পারেন এবং আমার গল্প পড়ার সময় আমার চেহারা আপনার মনে স্পষ্টভাবে ফুটে ওঠে। আমি একজন সাধারণ মেয়ে, যে পরিবার ও সমাজের নিয়মের মধ্যে জীবনযাপন করছে। কিন্তু এবার গল্পে কিছু একটা আলাদা ঘটেছে, এমন কিছু যা আমার জীবনে এক নতুন মোড় নিয়ে এসেছে, যা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আমরা দুপুরের পর একটু দেরিতে রওনা হলাম। আমরা গাড়িতে যাচ্ছিলাম আর আমার শ্বশুরমশাই গাড়ি চালাচ্ছিলেন। ট্রাফিকের কারণে আমরা সন্ধ্যা 8টার দিকে গ্রামে পৌঁছালাম। সেখানে আমাদের একটি ছোট্ট সুন্দর বাড়ি আছে, যা একটি ছোট পাহাড়ের উপরে অবস্থিত। যদিও পাহাড়ে অবস্থিত, গাড়ি সহজেই সেখানে যেতে পারে। বাড়িটি একতলা, চারপাশে সুন্দর পাহাড় আর ঠান্ডা বাতাস বইছিল। আমাদের কিছু আত্মীয় সেখানে ছিল, তাই তারা আমাদের রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। সেখানে আমাদের বাড়ির দেখাশোনা করার জন্য সঞ্জয় নামের একজন কর্মচারীও ছিল, কিন্তু তার বাড়ির কোনো একজনের শরীর খারাপ হওয়ায় সে পরদিন সকালে বাড়ি ফিরতে চাইছিল, আর শ্বশুরমশাই তাকে গ্রামের বাড়িতে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল, আর আমরা আত্মীয়ের বাড়িতে রাতের খাবার খেতে গেলাম। আমরা খাওয়া দাওয়ার সব আয়োজন সেখানেই করেছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমার বড় শাশুড়ি না এলেন এবং আমাদের মধ্যে কিছু পারিবারিক আলোচনা হলো, যা সাধারণত পরিবারে হয়ে থাকে। সেই রাতে বড় শাশুড়ি মা আমাদের বাড়িতেই থেকেছিলেন। আমার শ্বশুরমশাই এবং বড় শাশুড়ি মার স্বামী একসাথে বসে তাদের বাড়িতে পানীয় পান করছিলেন, এবং এভাবে আমাদের রাত কেটে গেল। রবিবার এভাবেই শেষ হলো। পরের দিন মঙ্গলবার শ্বশুরমশাই তার কাজে বেরিয়ে গেলেন, আর আমি বড় শাশুড়ি মায়ের সাথে ছিলাম। সেই রাতে আমরা বড় শাশুড়ি মায়ের বাড়িতে রাতের খাবার খেলাম, এবং আমার শ্বশুরমশাই আবারও বড় শাশুড়ি মার স্বামীর সাথে বসে পানীয় পান করছিলেন। আমার শ্বশুরমশাইও পান করেন, তবে তিনি আমার স্বামীর মতো অতিরিক্ত পান করেন না। কিছুক্ষণ পর শ্বশুরমশাই বললেন, বৌমা, আমি বাড়ির দিকে যাচ্ছি। বড় শাশুড়ি মা বললেন, আপনি যান, আমাদের আরও কিছু কথা আছে। কিছু সময় পরে আমি বড় শাশুড়ি মায়ের বাড়ি থেকে বেরিয়ে এলাম। তখন বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল, তাই বড় শাশুড়ি মা আমাকে একটি ছাতা দিলেন এবং আমি বাড়ি ফিরে এলাম। বাড়িতে এসে দেখলাম শ্বশুরমশাই আবারও পানীয় পান করতে করতে টিভি দেখছেন। আমি বাড়িতে পৌঁছানোর সময় বৃষ্টি এবং বাতাসের কারণে পুরোপুরি ভিজে গিয়েছিলাম। আমাদের বাড়িটি ছিল বেশ বড় একটি বাংলো, কিন্তু আমি সেটিকে বাড়ি বলতেই বেশি ভালোবাসতাম। নিচে ছিল একটি বড় হলরুম এবং উপরে কয়েকটি ঘর। ছাতাটি ছিল ছোট, আর যখন বৃষ্টিতে ভিজে আমি ঘরে ঢুকলাম তখন অনুভব করলাম আমার শাড়িটি পুরোপুরি ভিজে গেছে। আমার খোলা চুলগুলি কাঁধের উপর নেমে এসেছিল, আর সেগুলোতে এখনও বৃষ্টির জল ঝরছিল।
ঠান্ডা বাতাসের জন্য হালকা শীত লাগছিল। বৃষ্টিতে ভেজার অনুভূতি একেবারেই আলাদা ছিল। ঘরের ভেতরে মোমবাতির হালকা আলো আর বাইরের প্রবল বৃষ্টির শব্দ পরিবেশটিকে আরও বিশেষ করে তুলছিল। আমি আমার শাড়ির আঁচল ঠিক করতে করতে শ্বশুরমশাইকে বললাম, বাবা, জানালা এবং দরজা বন্ধ করে দিন, না হলে জল ভেতরে চলে আসবে। আমার কথা শুনে তিনি সাথে সাথেই জানালাগুলি বন্ধ করে দিলেন। তবে কিছুক্ষণ ধরে তার দৃষ্টি আমার দিকে স্থির ছিল। তিনি আমার দিকে তাকিয়েছিলেন, যেন দেখার চেষ্টা করছিলেন আমি সম্পূর্ণ ভিজে গিয়েছি কিনা। তার সেই নজর আমার একটু অস্বস্তি লাগলো। আমি সেটাকে উপেক্ষা করে বললাম, বাবা, মোমবাতি নিয়ে উপরের ঘরে চলুন, যাতে আমি কাপড় পরিবর্তন করে একটু বিশ্রাম নিতে পারি। কিছুক্ষণ পরে শ্বশুরমশাই তার দৃষ্টি সরিয়ে নিলেন এবং সম্মতি জানিয়ে বললেন, ঠিক আছে বৌমা, চলো উপরে যাই। আমি এবং শ্বশুরমশাই উপরের ঘরে চলে গেলাম। এরপর আমি বাথরুমে ঢুকে বললাম, বাবা, এখানে এতগুলো পানির ট্যাপ কেন খোলা আছে? আপনি একটু দেখুন এবং এগুলো বন্ধ করুন, না হলে এভাবে পানিগুলো নষ্ট হচ্ছে। শ্বশুরমশাই বাথরুমে এলেন এবং ট্যাপগুলো বন্ধ করতে শুরু করলেন। কিন্তু হঠাৎ করেই শাওয়ার চালু হয়ে গেল আর আমি আবারও ভিজে গেলাম। আমি তখন সবুজ শাড়ি পরেছিলাম আর মাথায় আঁচলটাও ছিল। দেখলাম শ্বশুরমশাই যেন একটু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন। বৃষ্টির জন্য আমার শাড়িটি পুরোপুরি ভিজে গিয়েছিল আর তিনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। একদিন এরকমই হয়েছিল। আমার শ্বশুরমশাই প্রায় বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যেতেন। তার ধূমপানেরও অভ্যাস ছিল। একদিন সকালে আমি দোকানে গিয়েছিলাম, তখনও বৃষ্টি হচ্ছিল। আমি যথারীতি মাথায় শাড়ির আঁচল নিয়ে বেরিয়েছিলাম। আমি খুবই রক্ষণশীল মানসিকতার বউ। ছাতা নিয়ে দেখলাম শ্বশুরমশাই রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। আমি ছাতাটি তার দিকে বাড়িয়ে দিলাম, কিন্তু দেখলাম তিনি আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছেন। তার চোখ যেন আমার দিক থেকে সরতেই চাইছিল না। মনে হচ্ছিল আমাকে তিনি কিছু বলতে চান। বাড়ি ফিরে এসে আয়নায় দেখি শাড়ির সামনের অংশ কিছুটা ভিজে গিয়েছে, যা আমার চেহারায় একটা আলাদা সৌন্দর্য এনে দিয়েছে। শাড়িটি শরীরের সাথে লেগে থাকায় নিজেকে একটু অন্যভাবে দেখলাম। পেছনের দিকটাও কিছুটা ভিজে গেছে, সেটাও খেয়াল করলাম। এরপর আমি কিছু দরকারি জিনিস নিয়ে ঘরে কাজ করতে শুরু করলাম। আমি কাজ করতে করতে ভাবছিলাম, এটা বেশ মজার বিষয় যে এমন একটা পরিস্থিতিতে নিজেকে খুঁজে পাচ্ছি। তাই ইচ্ছে করে শ্বশুরমশাই সামনে দিয়ে আসা যাওয়া করছিলাম। ঝাড়ু দেওয়ার সময় নিচু হয়ে কাজ করতে হতো আর আমি আমার উপস্থিতি তার নজরে আনতে চেষ্টা করতাম। শ্বশুরমশাইও মাঝে মাঝে তাকিয়ে দেখতেন আর কিছুটা হাসি মুখে তার অভিব্যক্তি লক্ষ্য করতাম। আবার কিছুক্ষণ পর শ্বশুরমশাই ঘরে ফিরে এলেন। তখন আমি পুরোপুরি ভিজে গিয়েছিলাম, তাই শাড়ি বদলাতে হলো। শ্বশুরমশাই বসেছিলেন যেখানে একটি আলমারি ছিল। আমি আলমারি খুলে আরেকটি সবুজ শাড়ি বের করলাম। ঘরের পাশে আরেকটি ছোট কক্ষ ছিল, যেখানে আমি শাড়ি বদলাতে গেলাম। শ্বশুরমশাই তখন বারান্দায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। দরজাটা সামান্য খোলা রেখেছিলাম, কারণ ঘরে একটু বাতাস আসার দরকার ছিল। আমি শাড়ি বদলাতে শুরু করলাম আর শাড়ির ভাঁজ খুলতে খুলতে চুড়ির হালকা আওয়াজ হচ্ছিল। শ্বশুরমশাইও বাইরে বসেছিলেন, তবে তার উপস্থিতি তেমন গুরুত্ব দিচ্ছিলাম না। আমার শাড়ি বদলানোর সময় আমি পুরোপুরি নিজের কাজে মনোযোগ দিচ্ছিলাম। যদিও ঘরের পরিবেশে একটা অন্যরকম মৃদু অস্বস্তির টের পাচ্ছিলাম, কিন্তু এটিকে খুব সাধারণভাবে নিলাম এবং কাজ চালিয়ে গেলাম।
আমি আমার জুতার ফিতা খোলার চেষ্টা করছিলাম, যা বেশ শক্ত হওয়ায় খুলতে কিছুটা সময় লাগছিল। অবশেষে অনেক চেষ্টা করে ফিতাটা খুলতে পেরেছি। শ্বশুরাব্বা তখন তার পোশাকটা একটু ঠিক করছিলেন এবং তার সামান্য নড়াচড়া ঘরের অন্ধকারের মধ্যেও আমি দেখতে পাচ্ছিলাম। আমি জুতার শেষ ফিতাটা খুলে একটু অন্যদিকে ঘুরলাম। হয়তো তিনি তখন চারপাশে সব কিছু ভালোভাবে লক্ষ্য করতে পারছিলেন, কারণ রাত তখন প্রায় 1টা। আমি শ্বশুরাব্বার দিকে একটু বেশি ঘুরে গিয়েছিলাম। শাড়ি বদলানোর সময় আমার চুরির শব্দ ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। শাড়ি পাল্টাতে পাল্টাতে আমি বললাম, বাবা, আজ আপনার দিন কেমন কাটলো? আজ তো অনেক কাজের মধ্যে ছিলেন, মনে হয় ক্লান্ত হয়ে পড়েছেন। শ্বশুরাব্বা তার পোশাকের কিছুটা ঠিকঠাক করতে করতে বললেন, হ্যাঁ বৌমা, আজ কাজ অনেক ছিল, কিন্তু আমি ক্লান্ত নই। এই গ্রামের বাতাসে যেন প্রাণ ভরে দেওয়া যায়। আমি ইতিমধ্যে আমার শাড়ি পরছিলাম এবং এরপর ধীরে ধীরে বাকি জামাকাপড় গুছিয়ে নিচ্ছিলাম। সেই সময় আমি শ্বশুরাব্বার সঙ্গে কথোপকথন চালিয়ে যাচ্ছিলাম। ঘরে বিদ্যুৎ ছিল না, তাই আমি একটা মোমবাতি জ্বালিয়েছিলাম, যার আলোতে শ্বশুরাব্বার মুখটা ঠিকভাবে দেখা যাচ্ছিল না। আমি শ্বশুরাব্বাতি বললাম, বাবা, মা আর কাকাকে নিয়ে খুব চিন্তায় আছি। শ্বশুরাব্বা বললেন, বৌমা, তোমার চিন্তা করার কিছু নেই। আমি হেসে বললাম, বাবা, এবার আসল কথায় আসি। শ্বশুরাব্বা বললেন, হ্যাঁ বৌমা, কি কথা? সংকোচ করো না, বলো। আমি বললাম, বাবা, আপনি কি মনে করেন আমি সত্যি খুশি? হ্যাঁ, আমরা ধনী, আমাদের সব কিছু আছে, গাড়ি, বাড়ি, টাকা, কিন্তু এরপরেও কি আমি খুশি? শ্বশুরাব্বা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বৌমা, তোমাকে খুশি দেখতেই আমার ভালো লাগে, কিন্তু তুমি খুশি নাও কেন বলো? আমি একটু চুপ থেকে বললাম, বাবা, আপনার ছেলে। শ্বশুরাব্বা প্রশ্ন করলেন, আমার ছেলের কি সমস্যা আছে বলো? আমি গভীর শ্বাস নিয়ে বললাম, বাবা, আপনি কি মনে করেন শুধু অর্থ আর সম্পত্তি থাকলেই সুখ পাওয়া যায়? আসল সুখ তো দাম্পত্য জীবনের। শ্বশুরাব্বা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বৌমা, তোমার যা বলার আছে খোলাখুলি বলো, সংকোচ করো না। আমি একটু দ্বিধা করে বললাম, আপনার ছেলে এখন আর আগের মতো আমার সঙ্গে সম্পর্ক রাখছে না। আমাদের মধ্যে যে যোগাযোগ ছিল সেটা আর নেই। শ্বশুরাব্বা স্থিরভাবে শুনলেন। আমি বললাম, আমি জানি বাবা, আপনার জীবনেও হয়তো অনেক চাপ আছে, আপনার নিজের জীবনের দায়িত্বগুলো কম নয়। শ্বশুরাব্বা তখনও শান্তভাবে শুনছিলেন। আমি বললাম, আপনাকে সবসময় খুব শান্ত দেখি, কিন্তু আমি বুঝতে পারি আপনারও হয়তো কিছু অনুভূতি আছে যা আপনি প্রকাশ করেন না। শ্বশুরাব্বা আমাকে দেখে একটু অবাক হয়ে গেলেন। তারপর হঠাৎই গম্ভীর হয়ে বললেন, বৌমা, তুমি কেমন কথা বলছো? আমি কখনো এমন কিছু ভাবিনি, আর না তোমাকে সেই চোখে দেখেছি। তুমি তো আমাদের পরিবারের মান সম্মান, আর আমি সব সময় তোমার প্রতি সম্মান এবং শ্রদ্ধার দৃষ্টিতে তাকিয়েছি। আমি একটু ঘাবড়ে গেলাম, কিন্তু আমার কথা চালিয়ে গেলাম। শ্বশুরাব্বা বলল, আমি এসব কথা বলছি কারণ মাঝে মাঝে মনে হয় আমরা আমাদের সম্পর্কগুলো নিয়ে খোলাখুলি কথা বলতে পারি না। আপনি আমাকে খুব সম্মান করেন, কিন্তু কয়েকবার আপনার চোখে কিছু আলাদা দেখেছি। শ্বশুরাব্বা কিছুটা অস্বস্তিতে পড়ে গেলেন, কিন্তু আবারও গম্ভীরভাবে উত্তর দিলেন, তোমার ধারণা ভুল বৌমা। পরিবারের সম্পর্কগুলো খুব পবিত্র এবং আমাদের সব সময় সেগুলোর সম্মান করা উচিত। তোমার এমন কিছু ভাবার প্রয়োজন নেই। যদি তোমার কখনো এমন অনুভূতি হয়ে থাকে, আমি তার জন্য ক্ষমা চাই, কিন্তু আমার উদ্দেশ্য কখনোই এমন ছিল না। শ্বশুরাব্বার কথায় সততার ছোঁয়া পেলাম। তিনি সবসময় পরিবারের দায়িত্ব সততার সঙ্গে পালন করেছেন, আর হয়তো আমি ভুল বোঝাবুঝির শিকার হয়েছি। আমি মাথা নিচু করে বললাম, মাফ করবেন বাবা, আমি হয়তো কিছু ভুল বুঝেছি। আমার মনে হয় আপনাকে বুঝতে আমার অনেক ভুল হয়েছে। শ্বশুরাব্বা কোমল স্বরে বললেন, বৌমা, এই বাড়িতে তুমি আমাদের মেয়ের মতো। হ্যাঁ, আমি চাই তুমি সবসময় খুশি থাকো এবং এমন কোনো ভাবনা মনে রাখো না যা আমাদের সম্পর্ককে দুর্বল করে। সেই মুহূর্তে আমার মনে হলো আমি অথবা শ্বশুরাব্বা আমার সম্পর্ক নিয়ে ভুল ধারণা পুষে রেখেছিলাম। আমি নিজেকে থেকে প্রতিজ্ঞা করলাম, ভবিষ্যতে আমি কখনো এমন কিছু ভাবব না এবং সবসময় পরিবারের সম্পর্কগুলোকে সম্মান দেব। সম্পর্কগুলোর মধ্যে সততা এবং খোলামেলা কথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা আমাদের ভাবনা এবং অনুভূতিগুলো নিঃসংকোচে ভাগ করি, তখনই সম্পর্কের ভিত্তি মজবুত হয়। যে কোনো সম্পর্কের শক্তি নির্ভর করে আমরা একে অপরের প্রতি কতটা সৎ এবং আন্তরিক।
কখনো কখনো আমরা আমাদের ভাবনা এবং অনুভূতিগুলো লুকিয়ে রাখি, যা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। যখন আমরা কারো প্রতি আগে থেকেই কোনো ধারণা বা মত তৈরি করি, তখন বাস্তবতা থেকে দূরে সরে যাই। এই বিভ্রান্তি আমাদের সম্পর্কগুলোতে অপ্রয়োজনীয় চাপ তৈরি করে। যদি আমরা আমাদের মনের কথা খুলে না বলি, তাহলে অপর ব্যক্তি আমাদের সম্পর্কের সঠিক ধারণা পাবে না এবং ভুল সিদ্ধান্তে পৌঁছতে পারে। তাই একে অপরের সাথে খোলাখুলি কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শুধু আমাদের অনুভূতিগুলো পরিষ্কার হয় না, পাশাপাশি অন্যজন আমাদের অবস্থান এবং চিন্তাভাবনার সম্পর্কে সঠিক ধারণা পায়। সৎ কথোপকথনের মাধ্যমে সম্পর্কের বিশ্বাস ও বোঝাপড়া বাড়ে, যা আমাদের একে অপরের আরও কাছাকাছি নিয়ে আসে। সম্পর্কগুলো সফল করার জন্য কথোপকথনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। সম্পর্ক মানে শুধু দেখা বা বলা নয়, বরং মনের গভীরের অনুভূতিগুলো ভাগ করে নেওয়া। প্রিয়তির মনে এই নতুন উপলব্ধি কি তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করবে? তার মনের গভীরে থাকা এই চাপা আবেগ কি সম্পর্কের এক নতুন দিক খুলে দেবে? নাকি গ্রামের বাড়িতে ঘটে যাওয়া ঘটনাগুলো কেবলই এক ভুলের স্মৃতি হয়ে থাকবে? গল্পের এই পথে প্রিয়তি এবং তার শ্বশুরমশাইয়ের সম্পর্ক কি নতুন কোনো বাঁক নেবে, যা কেউ কোনোদিন কল্পনাও করেনি? জানতে হলে আমাদের সাথে থাকুন এবং এই ভালোবাসার গল্পে পরের পর্বের জন্য অপেক্ষা করুন।